গত ক্লাসে প্রায় আমরা 50টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর কভার করতে পেরেছিলাম। আজকে থাকতেছে পরবর্তী 50টা র্যাঙ্কিং ফ্যাক্টর। আরেকটা বিষয় কি যে এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো প্রথমে 100টা যতটা গুরুত্বপূর্ণ, আস্তে আস্তে ফ্যাক্টর গুলো পিছনের দিকে যে ফ্যাক্টর গুলো আছে, অর্থাৎ আমাদের আগামী দিন যেগুলো ফ্যাক্টর নিয়ে আলোচনা হবে ওগুলো অতটা গুরুত্বপূর্ণ থাকবে না বা গুরুত্ব অতটা বহন করবে না। মেইনলি এই প্রথমে 100টা ফ্যাক্টরের যে ভূমিকা থাকে এটাই অনেক। আজকে আপনি দেখবেন যে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো গত ক্লাসের তুলনায় একটু হলেও আপনার মনে করেন কমপ্লিকেটেড এবং ওটা কি বলে কন্ডিশনাল আর কি। কন্ডিশনাল বলতে যেটা বুঝাইছি যে একটা আরেকটার সাথে এখন দেখবেন যে একটা সংঘর্ষণ হচ্ছে, যেটা আমরা এর আগের দিন ক্লাসের শুরুতে বলেছিলাম যে 100টা র্যাঙ্কিং 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর এগুলো প্রেফারেন্স গুগল প্রেফার করে। আর ওই যেটা কি বললাম, এটা যে ফ্যাক্টর গুলো যে হইলে যে আপনার গুগল সাইটটা একদম টপে চলে যাবে তা কিন্তু না। এটা চলে যাওয়ার পিছনে কোনো না কোনো একটা বিশেষ ভূমিকা কাজ করে। তো আজকে আমরা একটু দেখি যে আজকের কি কি বিষয় ডিসকাস করা যায়। আচ্ছা, HTML ইরর্স। HTML ইরর্সটা কি? আচ্ছা, কি তো প্রথম যেটা বলা হয়েছে সেটা হলো HTML ইরর্স। HTML ইরর্স বলতে বোঝাইছে যে আপনি একটা কোড লিখতেছেন, সে কোডে যদি কোথাও বাগ থাকে। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা ওয়েবসাইট যখন আমরা কমপ্লিটলি ডিজাইন করি সেটা মেইনলি আমরা HTML দিয়ে ডিজাইন করি। আমাদের টাইটেল ট্যাগটা কত বড় হবে, টাইটেল ট্যাগটা কি হেডিং ট্যাগে থাকবে কিনা, এগুলো সবগুলো পিছনে একটা কোড থাকে। এটাকে আমরা এই যে ইন্সপেক্ট এলিমেন্টে যখন যাব তখন আমরা যদি দেখতে পারবো যে দেখেন এখানে কি ধরনের কোড আমরা রান করছি। কি ধরনের কোড আমরা এখানে রান করছি সেটা আমরা এখানে দেখতে পারবো। HTML আছে, তারপরে হলো আপনার এটার বডি কি আছে, হেড আছে কিনা, হেডে টাইটেল কি দিছি, এই যে দেখেন টাইটেল কি আছে, এগুলো সবকিছু এক একটা কোডের আন্ডার কাজ করে। এখন আমরা যদি অন্য কোনো একটা ওয়েবসাইটে যাই, যেরকম ধরেন LEDP লট 1, এদের যদি ওয়েবসাইট আমরা যাই দেখুন ওখানে কিছু না কিছু কাজ করা আছে। এদের যে ইন্সপেক্ট পোর্শনে যান, দেখেন কাজ করা আছে এবং সম্পূর্ণ কাজটাই HTML কোডের উপরই। এই দেখেন HTML হেডের ভিতরে টাইটেল কি রাখছে দেখেন, এদের টাইটেল রাখছে LDP লট 1, তারপরে হচ্ছে হলো ওখানে আর কি কি আছে, কি কি লিঙ্কের এখানে কানেক্ট করছে, এই যে ইমেজ, তারপরে আরো বিভিন্ন কিছু সেগমেন্ট এটা এখানে রাখছে, স্ক্রিপ্ট সোর্স আরো অনেক কিছু রাখছে। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা কি একটা HTML কোড ছাড়া আর কিছুই না। অর্থাৎ একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যেটাই থাক, ব্যাক এন্ডে শুধুমাত্র কোড আর কোড। আমি যদি এখানে ক্লিক করি, আমি এখানে যেখানে ক্লিক করি দেখেন এখানে কিছু না কিছু একটা কোড আসতেছে। তো এটাকে বলা হলো আপনার HTML। তো আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর ভিতর আরেকটা জিনিস ভূমিকা রাখে, সেটা হলো আপনার HTML কোডটা কিরকম। যদি HTML কোডের ভিতর আপনার প্রচুর পরিমাণে ইরর থাকে তখন ওই সাইটটাকে আপনার গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর অতটা মূল্যায়ন করে না। সুতরাং আমরা বুঝতে পারছি যে HTML ইরর্স বা কোডিং ইরর্স এই জিনিসটা আমাদেরকে স্কিপ করে চলে যাওয়াটা বেটার হবে। এর পরবর্তী যে টপিকটা থাকতেছে সেটা হলো ডোমেন অথরিটি। প্রত্যেকটা ডোমেন তো আমরা জানি যে ডোমেন কি, হোস্টিং কি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। তো কিছু কিছু ওয়েবসাইট আছে যেরকম মস, তারপরে হচ্ছে হলো অ্যালেক্সা, এরকম কিছু কিছু সাইট আছে যারা প্রত্যেকটা ডোমেনকে একটা র্যাঙ্কিং দেয়, যে একের ভিতর কত, 100-এর ভিতর কত, এরকম একটা র্যাঙ্কিং দেয়। এই যে র্যাঙ্কিং গুলো দিচ্ছে এই র্যাঙ্কিং গুলোকে বলা হয় ডোমেন অথরিটি। তো এই ডোমেন অথরিটি যার যত বেশি তার মূল্যায়ন তত বেশি। অর্থাৎ যদি এর ডোমেন অথরিটি বেশি হয় তাহলে এর মূল্যায়নটা বেশি হবে।
1 থেকে 100 ভিতরে এটা মূল্যায়ন করা হয়। এটা যদি 100 ভিতর দেখবেন যে এ যদি 60 উপরে পায় তাহলে এটা এভারেজ একটা সাইট, যদি 80 উপরে পায় তাহলে দেখবেন এটা ভালো একটা সাইট। এইভাবে এক একটা সাইটকে মূল্যায়ন করা হয় ডোমেন অথরিটি দিয়ে। ডোমেন অথরিটির পর যেটা আসে সেটা মেইনলি হলো পেজ র্যাঙ্ক। এক একটা ডোমেনের পর প্রত্যেকটা পেজকে এইভাবে র্যাঙ্কিং করানো হয়। যেরকম আমরা ডোমেন অথরিটিকে বললাম যে এখানে মার্কিং করা হয়, সেরকম প্রত্যেকটা পেজকে একটা মার্কিং করা হয়। তো একটা পেজ কিরকম ভাবে র্যাঙ্কিং পাচ্ছে বা কি পরিমাণ মার্কিং পাচ্ছে এটার উপর ভিত্তি করে তাকে র্যাঙ্ক করানো হয়। আচ্ছা, ইউআরএল লেন্থ। ইউআরএল লেন্থটা কি? ইউআরএলটা কি? আমরা যদি যাই কোন একটা ওয়েবসাইটে, এই যে এই ওয়েবসাইটে যদি আমরা আসি, সরি এটা মেইনলি ডিরেক্টরিজ। আচ্ছা, এই যে এখানে যে আমি আসলাম এটাই হচ্ছে ইউআরএল। এই যে একটা লিংক থাকতেছে এটাকে বলা হয় ইউআরএল। এটা লেন্থটা কিরকম হবে? ওকে, আমি র্যান্ডমলি কিছু এখানে সার্চ করি। আচ্ছা, এখানে অনেকগুলো সাইট দেখা যাচ্ছে যারা মেইনলি ফিশিং এ লিখতেছে। এই যে ফিশিং বুকার নামে একটা সাইট দেখতে পাচ্ছি, আমি এখানে যাই। আচ্ছা, এখানে আসার পর আমি এই যে পোস্টে আসলাম, এই পোস্টে দেখেন একটা লেন্থ দেওয়া আছে শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে একটা লেন্থ দেওয়া আছে, এটা আমি একটু নিয়ে গিয়ে একটা এক্সাম্পল বক্সের ভিতরে সেট করি আগে। আর এখান থেকে টাইটেলটা নিই। ওকে, ঠিক আছে। এখানে যেটা বলতেছে যে, আর ওখান থেকে আমার কন্ডিশনটা নিয়ে আসি, ইউআরএল লেন্থ, ইউআরএল পাথ, এই দুটো এখন লাগবে। ওকে, আমার এখানে আমার যে পোস্টে আমি গিয়েছিলাম সে পোস্টের টাইটেলটা ছিল এরকম, দ্য 12 বেস্ট ফিশিং সিটিজ ইন দ্য ইউএস ফর 2019। এটা হচ্ছিল আমার টাইটেল। আমার যে পোস্টটা ছিল সে পোস্টের বা আমার কন্টেন্টের টাইটেল হলো এটা। আচ্ছা, আর আমার যে ওয়েবসাইটটা আছে সেটার নাম হলো fishingBooker.com। তারপরে এটা একটা ক্যাটাগরির ভিতরে রাখছে, সে ক্যাটাগরিটা হলো ব্লগ ক্যাটাগরি। এরপরে এইখানে দেখেন একটা মনে করেন কি রাখছে, এটা বলা যেতে পারে 12 বেস্ট ফিশিং সিটিজ ইন দ্য ইউএস 2019। এই টাইটেলটা পুরোটাই এখানে ঢুকাই দিচ্ছে। আচ্ছা, আমরা এটা অন্যভাবে কিভাবে লিখতে পারি? আচ্ছা, লেন্থ এখন কোনটার কম হলো? 1 নম্বরটা লেন্থ বেশি বড় হলো নাকি 2 নম্বর লেন্থটা বেশি বড় হলো? লেন্থের দিক দিয়ে কোনটা আগে থাকলো? ইউআরএল যে লেন্থটা সেটার দিকে কোনটা আগে থাকলো, 1 না 2? আচ্ছা, যেহেতু 1 নম্বরটা আগে থাকলো, দেখেন এটা লেন্থ বেশি আর এটা লেন্থ কম। তো আমাদেরকে কি করতে হবে, যখন কোনো ইউআরএল আমরা পাবো সেটাকে আমাদের অপটিমাইজ করে যেটুকু অংশ না রাখলেই না, সেটুকু অংশ আমাদেরকে রাখতে হবে। আর বাদ বাকি অংশটা আমাদের কি করতে হবে? রিমুভ করতে হবে। রিমুভ করলে কি হবে যে আমাদের এই জিনিসটা ছোট হয়ে আসলো, লেন্থটা ছোট হয়ে আসলো। আপনার পরবর্তী যখন সার্চ করবেন, আপনি যদি ম্যানুয়ালি সার্চ করতে চান তখন এই জিনিসটা আপনার মনে রাখা সহজ হয়ে গেল, এটা ইউজার ফ্রেন্ডলি হয়ে গেল। যেহেতু এটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে সেহেতু গুগল এটাকে প্রেফার করতেছে যে আপনারা যত পারবেন ইউআরএল লেন্থটা কি করবেন? কম রাখার চেষ্টা করবেন। ইউআরএল লেন্থটা যত সম্ভব কম রাখার চেষ্টা করবেন, এটা হলো গুগলের একটা প্রেফারেন্স। আচ্ছা, তাহলে লেন্থের বিষয়টা গেল। এবার আমরা পাথটা দেখি, ইউআরএল পাথটা কি? পাথ বলতে এখানে যে জিনিসটা বোঝা হয়েছে সেটা হলো পথ, অর্থাৎ মেইন ডোমেনের যে অংশটুকু আছে
এটা যদি বলে আমরা রুট ডোমেন থেকে আমার ওই পেজের যে দূরত্বটা, রুট ডোমেন থেকে আমার এই পেজের যে দূরত্বটাকে ওটাকে বলা হয় হলো আপনার ইউআরএল পাথ। আচ্ছা, আমরা বিষয়টা একটু দেখি। এটা হচ্ছে আমাদের রুট ডোমেন আর এটা হচ্ছে আমাদের পাথ। তাহলে এখান থেকে আমাদের দূরত্বটা কি খুবই নগণ্য। আমরা বুঝতে পারতেছি এটা fishing.com আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ভিতরে ব্লগ নামে একটা সাব ক্যাটাগরি আছে এন্ড একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি আন্ডারে আমাদের এই ওয়েবসাইটটা বা আমাদের এই ইউআরএল লিঙ্কটা আছে। ওকে, এটা আমাদের বুঝতে সুবিধা হলো। আমরা অন্য আরেকটা এক্সাম্পল দেখি ইউআরএল পাথ বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, এটা একটু নেওয়া যেতে পারে। আর কি নেওয়া যেতে পারে এখান থেকে? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এই যে ওয়েবসাইটটা, সে ডাইরেক্ট এটার নাম হলো ট্রাভিগো ম্যাগাজিন। এই ম্যাগাজিন ট্রাভিগো ম্যাগাজিনের থেকে আমাদের যে ফাইনাল যে ইউআরএল তার দ্রুত নাই বললেই চলে, জাস্ট একটা স্ল্যাশ। এটা দ্রুত কাউন্টই হবে না। যদি ব্লক থাকতো সেটা কাউন্ট হতো না। কিন্তু এখানে দেখেন এই boot.com/magazine/destination/ তারপরে আমাদের এখানে কি, তারপরে আমাদের এখানে ইউআরএল। তাহলে দুটো আমরা একটু যদি কপি করে আমাদের এক্সাম্পল শিটে নিয়ে আসি, এটা একটা আর এটা একটা। এখানে দেখেন এই যে পাথটা রুট ডোমেন থেকে এইটুকু পর্যন্ত আসতে কতগুলো ঘর পার করা লাগছে। ম্যাগাজিনে একটা ঘর পার করা লাগছে, তারপরে ডেস্টিনেশনে একটা ঘর পার করা লাগছে, তারপরে হচ্ছে হলো তারপরে সেই ইউআরএলটা পাইছে, তারপরে ইউআরএলটা পাওয়া গেছে। আবার এখানে দেখেন এই জাস্ট এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, এই একটা ঘর পর আর সে কোনো প্রকার মানে ইউজ করে নাই, ডাইরেক্ট তারপরে আমার কি ইউআরএল। তো গুগলের পরবর্তী যে প্রেফারেন্সটা ছিল, যে ইউআরএল পাথ যত ছোট, সেই ইউআরএল কে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। তাহলে প্রথমটার তুলনায় আমার দ্বিতীয়টা প্রায়োরিটি বেশি পাবে। আচ্ছা, এটা একটু পর আরেকটা বিষয় দাঁড়াবে, সেটা একটু পর দেখাচ্ছি যে আচ্ছা ওটা কয়ে গেল। ওকে, হিউম্যান এডিটরস বলতে আমরা কি বুঝি? হিউম্যান এডিটরস কে যদি আমরা অন্য ভাষায় বলতে চাই, সেটাকে আমরা বলতে পারি যে পাবলিক এডিটরস বা ভিজিটর এডিট করতে পারবে। আচ্ছা, এমন একটা ওয়েবসাইটের নাম বলেন যেখানে যে কেউ এডিট করতে পারে এই ওয়েবসাইটটা নিজেদের মতো করে। অনলাইনে এমন একটা ওয়েবসাইট আছে যেটা যে কেউ, অর্থাৎ যে কোনো পাবলিক চাইলেই সেটা এডিট করে নিজের মতো করে তৈরি করতে পারে। এরকম একটা ওয়েবসাইটের নাম বলেন। ওয়েবসাইট কি এডিট করার জন্য না এমনি খালি আমাদের কোড যদি আমরা করতে চাই সেটার জন্য? ভিতরে কন্টেন্ট গুলো আপনারা লিখতে পারবেন, পাবলিক হয়ে আপনি লিখতে পারবেন, ওই ওয়েবসাইটের মালিক হওয়া লাগবে না। এরকম তো বলতে পারবো না স্যার, এমনি কিছু ওয়েবসাইট আছে যারা এইচটিএমএল এমনি দেয়, ওরা আমরা এখন এডিট করতে পারি।
এরকম একটা ওয়েবসাইটের নাম হলো উইকিপিডিয়া। এরকম একটা ওয়েবসাইট হচ্ছে উইকিপিডিয়া। আপনি যদি চান উইকিপিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে ওর কিছু শর্ত আছে, সে শর্ত বা কন্ডিশন গুলো ফিল আপ করার পর উইকিপিডিয়া আপনাকে কি করতে দিবে, তার ওয়েবসাইটে লেখালেখি করতে দিবে, কন্টেন্ট লিখতে দিবে। আর মজার বিষয় হলো যে উইকিপিডিয়ার মানে যতগুলো ডেটা আছে, উইকিপিডিয়াতে যতগুলো কন্টেন্ট আছে, এর মালিক একজন না, হাজার হাজার মালিক আছে। যে কেউ মনে করেন এখানকার তথ্য এডিট করার মানে ওটা কি বলে, যোগ্যতা রাখে বা ক্ষমতা রাখে, কিন্তু তাকে এই একটা পজিশনে আসার জন্য কিছু কন্ডিশন ফিল আপ করতে হয়, তারপর সে এখানে এসে ডেটা এডিট করতে পারে। এই জন্য উইকিপিডিয়াকে মানে একটা গুড সাইড এক্সাম্পল হিসেবে ধরা হয়। তো যদি হিউম্যান এখানে বা পাবলিক এখানে এডিট করতে পারে, সেই জিনিসটাকে বলতেছে যে এটা একটা গুড র্যাঙ্কিং ফ্যাক্টর ভিতরে একটা। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হলো পেজ ক্যাটাগরি। পেজ ক্যাটাগরি নিয়ে আমরা গতদিন হয়তো ডিসকাস করছি যে আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে ক্যাটাগরাইজ করতে হবে, এটা কার আন্ডারে, তারপরে এটা কই থেকে আসলো, সেটা কই থেকে আসলো, এর মাদারটাকে, তারপরে এর আশেপাশে আর কে কে আছে, এই ক্যাটাগরি আন্ডারে কে কে আছে, এভাবে সবকিছু ক্যাটাগরাইজ করাটা একটা গুড র্যাঙ্কিং ফ্যাক্টর ভিতর পড়ে। কিওয়ার্ড ইন ইউআরএল, ইউআরএল স্ট্রিং। আচ্ছা, আপনার যে মেইন কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড সেটা কি ইউআরএল এর ভিতর এক্সিস্ট করে কি না, এই জিনিসটা আপনাকে ইনশিওর করতে হবে। আমরা একটু আগে দেখলাম যে কিছু ওয়েবসাইট আছে যেটা এটা কি ছিল, উইকিপিডিয়ার প্রধান পাতা। আচ্ছা, আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি যে বেস সুইং মেশিন। আচ্ছা, তাহলে এখানে আমার যে বেস সুইং মেশিন, এটা হলো আমার সার্চ রেজাল্ট বা কিওয়ার্ড, বেস্ট সুইং মেশিন। এটার উপর ভিত্তি করে আমি এখন দেখি কি কি রেজাল্ট, একটা ইউআরএল নিয়ে আসি এখানে। আচ্ছা, এটার উপর একটা রেজাল্ট আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, দেখেন আমি এখানে লিখেছি যেটা, সেটা হলো বেস সুইং মেশিন। মানে আমার একটা সেলাই মেশিন লিখে আমি সার্চ করছি, তার আগে একটা কি লাগাইছি, প্রিফিক্স, যেটা লেখা আছে বেস্ট। আচ্ছা, তাহলে আমার কিওয়ার্ডটা এখানে কি, বেস সুইং মেশিন বা সুইং মেশিন। এই কিওয়ার্ডটা কি আমার এই ইউআরএল এর ভিতর আছে কি না দেখেন। এটা যদি আমার ইউআরএলটা হয়, এটা হচ্ছিল আমার রুট ডোমেন, এটা হচ্ছিল ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, তারপরে হচ্ছিল আমার মানে পেজ। আর এই পেজের ভিতর, পেজের যে ইউআরএল, সেখানে আমাকে মেইন কিওয়ার্ডটা প্লেস হয়েছে কিনা। আমরা যখন অন পেজ এসইও করতেছিলাম, সেখানে বারবার দেখা যাচ্ছিল যে স্ল্যাগের ভিতর আমাদের এই জিনিসটা আছে কিনা। ওই স্ল্যাগও যেটা, ইউআরএলও সেটা। তো আপনার কিওয়ার্ডটা যদি স্ল্যাগের ভিতর থাকে বা ইউআরএল এর ভিতর থাকে, এটাকে বলতেছে একটা গুড প্র্যাকটিস বা প্রেফারেন্স গুগলের। এরাও দেখেন এখানে কি করছে, বেস সুইং মেশিন, এটা কিন্তু এখানে এই জিনিসটা রাখছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মেইন বা প্রাইমারি যে কিওয়ার্ডটা, সেটা যেন কোনো না কোনো ভাবে আমাদের এই সুইং মেশিন, অর্থাৎ আমাদের এই ইয়েতে প্লেস হয়, ওটা কি বলে, ওয়েবসাইটে যেন প্লেসড হয়, কিওয়ার্ড ইন ইউআরএল। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউআরএল স্ট্রিং। ইউআরএল স্ট্রিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনি ইউআরএলটা আপনি কিভাবে স্ট্রাকচার করতেছেন। স্ট্রিং শব্দের অর্থ হলো ক্যারেক্টারস। এটা নাম্বার হতে পারে, এটা আপনার লেটার হতে পারে, এটা আপনার স্পেশাল সিম্বল হতে পারে। আপনার ইউআরএল স্ট্রাকচারকে আপনি কিভাবে সাজাচ্ছেন বা কিভাবে আপনি ওটা কি বলে পোর্ট্রেট করতেছেন, এটার উপর ভিত্তি করে আপনার ইউআরএল স্ট্রিংটাকে মূল্যায়ন করা হয়। সাপোজ আমি এখন লিখলাম যে একটা ওয়েবসাইট pqr.com/,
স্ল্যাশ আপনার ওই পোস্টটা মনে করেন ওই যে রাউটারের উপর, হাইফেন দিলেন, দিয়ে আবার লিখলেন যে এরকম একটা দিলেন, দিয়ে আবার নাম্বারটা আমরা বসালেন। আবার একই রকমের ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল, মানে এরকম একটা ইউআরএল তৈরি হয়ে গেল। আবার এইরকমই একটা জিনিস আপনি এরকম ভাবে পাচ্ছেন আরেক জায়গায়। আচ্ছা, অ্যাজ এ হিউম্যান আপনার জন্য কোনটা মনে রাখা সহজ হবে, 1 নম্বরটা নাকি 2 নম্বরটা? 1 নম্বরটা তো মনে রাখা কোনোভাবে সহজ হবে না, কারণ এখানে ডেটাগুলো এমন ভাবে আনস্ট্রাকচার আছে এবং তার উপর কোথায় নাম্বার ইউজ হয়েছে, কোথায় স্পেশাল ক্যারেক্টার ইউজ হয়েছে, এগুলো আমরা ভালো মতো জানি না। তো মানুষের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্পেশাল ক্যারেক্টার বা নাম্বার এগুলো জিনিস মানুষের মনে রাখা কঠিন হয়ে যায়। মানুষ এই ধরনের ওয়ার্ড গুলোর সাথে বা এই ধরনের লেটার গুলোর সাথে ইন্টারাক্ট করতে পারে না। এর জন্য গুগল যেটা প্রেফার করে সেটা হলো যে আপনার ওয়েবসাইটে আপনি যে ইউআরএলটা ইউজ করবেন সেই ইউআরএল এর ভিতর নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার প্রয়োজন ছাড়া ইউজ না করতে, যত পারা সম্ভব অ্যাভয়েড করতে। তো এটাকে এখানে বলা হচ্ছে যে ইউআরএল স্ট্রিংটা মেনটেন করতে হবে, এটাকে গুগল প্রেফার করে। ওকে, নেক্সট যে স্টেপটা সেটা হলো রেফারেন্স এন্ড সোর্স। আচ্ছা, রেফারেন্সেস এন্ড সোর্সেস। আচ্ছা, রেফারেন্সটা কি? আমরা আবার উইকিপিডিয়াতে ব্যাক করি এবং কোন একটা পোস্টে ক্লিক করি। দেখেন এখানে কি আছে। এই যে লিখছে, এখানে কোন একটা পোস্ট লিখছে, এখানে তথ্য সূত্রের জন্য একটা ঘর সে রেখে দিয়েছে। এই তথ্য সূত্র যেটা রেফারেন্স সেটা। আচ্ছা, আমরা যদি একটু ইংলিশে মুভ করি সেক্ষেত্রে হয়তো আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কিছু একটা লেখা আছে, একদম নিচের যে সেগমেন্টটা দেওয়া আছে দেখেন, এর নোটস এন্ড রেফারেন্স। আপনি যেটা লিখছে এই লেখাটা সে কই থেকে পাইছে, কিভাবে পাইছে, এই জিনিসগুলো কিন্তু সে এখানে উল্লেখ করছে যে এই লেখাটা কোথায় থেকে পাওয়া গেছে। এখানে লেখা আছে ওয়াজ লেটার নাইট প্লেট। আচ্ছা, এ নিজের ওয়েবসাইটের সাথে লিংক করছে, তারপরে ওয়ার্ডগুলো রাখছে, আর এখানে সম্ভবত রেফারেন্সটা রাখা আছে রব স্মিথ 2004। তারপরে এরকম কিছু না কিছু একটা রেফারেন্স বা সোর্স এরা এখানে মেনশন করে। এটা একটা বিষয় গেল। আর আরেকটা যেটা বললাম যে এগুলো এডিট করা যায়, অর্থাৎ অ্যাজ এ পাবলিক হিসেবে আপনি উইকিপিডিয়া এডিট করতে পারবেন। দেখেন এই জিনিসটা এখানে আছে। আপনাকে এখানে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের মানে কন্ডিশন ফিল আপ করার পর আপনি উইকিপিডিয়াতে ডেটা এডিট করতে পারবেন বা ডেটা অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো গেল বিষয়টা। এন্ড নেক্সট সেগমেন্টে আমরা চলে যাই। তার পরবর্তী যে সেগমেন্টটা আছে সেটা হলো রেফারেন্সটা গেল এন্ড সোর্স। আপনি কথাটার উৎসটা কই সেই উৎসটা মেনশন করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি একটা লেখা লিখছেন, সে ওয়ার্ডের উৎস বা যে কোনো ডেটার উৎস আমরা ওয়েবসাইটে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা একটা গুড প্র্যাকটিস। বুলেট এন্ড নাম্বার লিস্ট, এটা হলো আপনার ওয়েবসাইটে যদি একটু উপর দিকে ওঠেন এই উইকিপিডিয়াতেই দেখেন এখানে সবকিছু নাম্বারিং করা আছে। টেবিল অফ কন্টেন্টের বিষয়টা আমরা গতদিন দেখছিলাম। এটা ছাড়াও দেখেন এরা বিভিন্ন জায়গায় অনেক ডেটা বা অনেক কিছু বুলেট এন্ড নাম্বারিং করে রাখে। রেফারেন্সের ঘরটাই দেখেন, এটা কিন্তু এখানে নাম্বারিং এন্ড বুলেট ইউজ করছে, সোর্স ইউজ করছে। দেখেন এই আরেকটা জিনিস যেটাকে আমরা বলতে পারি যে বুলেট এন্ড নাম্বারিং এই জিনিসটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা। সাইট ম্যাপটা কি? আচ্ছা, সাইট ম্যাপটা কি? এটা হচ্ছে একটা ম্যাপ। আমরা ওই যে আপনার জন্য ওয়েব স্ক্র্যাপিং করছিলাম, তখন আমরা ওয়েব স্ক্র্যাপারকে একটা ম্যাপ চিনে দিয়েছিলাম, একটা ওয়েবসাইটের একটা ম্যাপ চিনে দিয়েছিলাম যে সে কোথায় থেকে ডেটা নেবে,
তার পরবর্তী ধাপে সে কোথায় যাবে এরকম একটা রুট আমরা ওদের রাস্তা তৈরি করে দিয়েছিলাম। একটু মনে করে দেখেন, সাইট ম্যাপ যখন আমরা শিখতেছিলাম যে ক্লাসে, আমরা বিশেষ করে শিখছিলাম ওয়েব স্ক্র্যাপিং ক্লাসে, যেটা হচ্ছিল আমাদের মানে মেইন সাইট। এখান থেকে আমরা কই যাব, এখান থেকে আমরা যাব হলো আরেকটা ওয়েবসাইটে, সরি ওয়েবসাইটের আরেকটা কোনো একটা ঘরে, এবং সেখান থেকে ডেটা নেবে। ওই ডেটা না হয়ে গেলে আরেকটা ঘর থেকে ডেটা নেবে। এরকম 3টা বা 4টা বা যে কয়টা লিস্ট আছে প্রথম পেজে, সে এইভাবে সব কটা নেবে। ডেটা নেওয়া শেষে দেখা যাচ্ছে এইভাবে যে একটা লিস্ট করে দিলাম, এই লিস্ট থেকে সে ডেটা নিচ্ছে। এন্ড এই ডেটা নেওয়া শেষে সে কি করতেছে, আবার পরবর্তী ধাপে মুভ করতেছে, কিরকম অন্য একটা পেজে চলে যাচ্ছে। এই জন্য আমরা পেজের একটা সেগমেন্ট রাখছিলাম। আর এই জিনিসগুলো কিন্তু আমরা মানে কিভাবে তৈরি করছিলাম, বিভিন্ন একটা সাইট ম্যাপ, একটা গ্রাফ তৈরি করে। মনে আছে কি আপনাদের ওয়েব স্ক্র্যাপিং ক্লাসটা? আচ্ছা, এইভাবে কিন্তু সে আস্তে আস্তে আগাইছে এবং ফাইনাল যে আমার আউটপুট সেটা পর্যন্ত সে আমাকে পৌঁছাই দিয়েছে। এই যে ফাইনাল আউটপুট পর্যন্ত পৌঁছাই দিল, এই যে একটা স্ট্রাকচার মেইনটেইন করে, এটাকে বলা হয় সাইট ম্যাপ। একটা ম্যাপ ওর হাতে তৈরি করে দেওয়া হয়েছে সাইটে, এটাকে বলে সাইট ম্যাপ। তো এটা ঠিক এই একই ভাবে আমাদের যে গুগল আছে, গুগলেরও একটা ম্যাপ ইউজ করে। সে প্রথমে একটা ঘরে যায়, সেই ঘর থেকে ডেটাগুলো নেয়, সে পেজকে ইন্ডেক্সিং করে, তারপর আবার আরেকটা পেজে যায়, সে পেজে যা কিছু আছে সেগুলো একটু দেখে, স্ক্রলিং করে, করার পর সেটাকেও সে ইন্ডেক্সিং করে। তো এই যে একটা টেকনিক, এই টেকনিকের জন্য গুগলকে একটা ম্যাপ প্রোভাইড করা হয়, যেটাকে বলা হয় সাইট ম্যাপ। আমরা যেদিন টেকনিক্যাল এসইওর যে পার্টগুলো দেখবো, যে সাইট ম্যাপ ক্রিয়েট করে কিভাবে বা সাইট ম্যাপ সাবমিট করে কিভাবে, সেদিন এই জিনিসটা আমরা আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে পরে যে বিষয়টা আসতেছে সেটা হলো টু মিনি আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক আমরা বলছিলাম যে লিঙ্ক গুলো আপনার ওয়েবসাইট থেকে বের করে নিয়ে গিয়ে অন্য কোনো একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করায়, তাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। আর এই আউটবাউন্ড লিঙ্কের সংখ্যা যখন খুব বেশি হয়ে যায়, তখন সেটা আপনার পেজের জন্য বা আপনার ওয়েবসাইটের জন্য ক্ষতিকারক বা মানে সমস্যা তৈরি করে আর কি। তো যত সম্ভব টু মিনি আউটবাউন্ড লিঙ্ক, এই লিঙ্ক গুলোকে আমাদের কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। বেশি লিঙ্ক হয়ে গেলে এই জিনিসটা আমাদের সমস্যা তৈরি করে দেবে। এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হলো ইউএক্স সিগন্যালস ফ্রম আদার কিওয়ার্ডস পেজ স্ট্যান্ডস ফর পেজ। আচ্ছা, ওটা আমরা একটু পরে দেখতেছি। তারপর আসে পেজ এজ। কোন একটা টপিকস এর উপর যে পেজের বয়সটা যত বেশি, সে এখানে প্রায়োরিটি বেশি পায়, অনেকটা ডোমেইনের মতো। আর তার তথ্য যত বেশি আপডেটেড হয়, তখন সেই বিষয়টা বেশি আপডেটেড থাকলে, পেজ যত আপডেটেড, অর্থাৎ পেজ পুরানা বা ডেটা নিয়মিত আপডেটেড হচ্ছে, এরকম পেজকে গুগল বেশি প্রায়োরিটি দেয়। ইউজার ফ্রেন্ডলি লেআউট। ইউজার ফ্রেন্ডলি লেআউট বলতে কি বোঝায়? আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আচ্ছা, উইকিপিডিয়াতে ক্ষেত্রে দেখেন এটা একদম সাদা মাঠা একটা ওয়েবসাইট। আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই, এখানে দুটা ওয়েবসাইট বা এই দুটা এটার সাথে উইকিপিডিয়া একটু কম্পেয়ার করি। উইকিপিডিয়াতে জাস্ট ডেটাগুলো দেওয়া আছে। আচ্ছা, উইকিপিডিয়া অবশ্যই এটা একটা কমার্শিয়াল সাইট, আর এটা হচ্ছে একটা মানে ইনফরমেশন সাইট, দুটা ভিন্ন ভিন্ন। এটাতে কি করছে দেখি। আচ্ছা, আমরা এটা দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে একটা ইমেজ দেওয়া আছে, মাল্টিমিডিয়া অ্যাড করছে, ভালো। নিচে কিছু ডেটা দেওয়া আছে, ডেটার নিচে একটা মেশিনের ছবি দেওয়া আছে, এন্ড ছবির উপরে দেখেন এখানে একটা লিংক ক্লিক করা আছে। এই লিংকে যদি আমরা ক্লিক করি, আমাদের কোথায় নিয়ে যায়, আমাদেরকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা অ্যাফিলিয়েট করা আছে অ্যামাজনের সাথে। ওকে, এখানে কিছু লেখা আছে যে কত পার্সেন্ট অফ, কি কি ধরনের ডেটা আছে, এই বিষয়গুলো লেখা আছে, ডলারের দাম দেওয়া আছে, এর প্রাইস কত। তারপর এখানে আরো কিছু ডেটা আছে, এন্ড এবার চলতেছে। আচ্ছা, তো একটা ওয়েবসাইট যখন সে বিভিন্ন, ওটা কি বলে, টুলস প্লাগইন এগুলো ইউজ করে
একটা ওয়েবসাইটের একটা পেজকে আপনার জন্য অ্যাট্রাকটিভ করে তুলতেছে, অর্থাৎ তার ডেটাটা আপনার জন্য বিভিন্নভাবে হেল্প করতেছে। এখান থেকে আপনি ডেটা নিয়ে কোনো কাজ করতে পারতেছেন। অর্থাৎ এখানে ক্লিক করা মাত্র আমাকে অ্যামাজন, এটা আমি কেনার ইচ্ছা রাখতেছি, ক্লিক করা মাত্র আমাকে অ্যামাজনে নিয়ে গেল, যে অ্যামাজনে এই জিনিসটা আছে। আচ্ছা, তারপর আমি চাচ্ছি যে মানে এটার দাম কত, আমাকে অ্যামাজনে গিয়ে দেখতে হচ্ছে দাম হলো 189.99 বা 99 সেন্ট। বাট এখানে আমাকে ওটা না গিয়ে এইখানে আমি ডেটাটা এখান থেকে দেখতে পাচ্ছি যেটা $190। আবার এখানে দেখা যাচ্ছে যে এটা প্রায় 30% ডিসকাউন্টে চলতেছে। এটা রিভিউ কিরকম, স্টার কিরকম, এটার জন্য আমার অ্যামাজনে বারবার যাওয়া লাগতেছে না। দেখেন আমার এখানে দেওয়া আছে যে এটা একটা রেটিং, এখানে সেই রেটিংটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এটা রিভিউ পড়ছে কিরকম দেখেন, সেই জিনিসটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। রিভিউ সেগমেন্টটা কোথায়? আচ্ছা, তো এই যে ডেটাগুলা আমি বারবার আমাকে অ্যামাজনে যাওয়া লাগতেছে না, বাট অ্যামাজনের সাথে সুন্দরভাবে অ্যাফিলিয়েট করে রাখছে। এখান থেকে যে আমি ডেটাগুলো পেয়ে যাচ্ছি, এই ডেটাগুলো দিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আমাকে আরো ভালো হচ্ছে, যে আমার অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে এই ডেটাগুলো কালেক্ট করা লাগতেছে না, জাস্ট কেনার জন্য আমাকে ওই অ্যামাজনে মুভ করা লাগতেছে। আদারওয়াইজ যা কিছু আছে বা যে ধরনের ডেটা আছে সবগুলো এখানেই সীমাবদ্ধ। এটা ছাড়া আরো উদাহরণ দিতে পারি যে কিরকম হতে পারে, এখানে যদি সোশ্যাল কিছু বার থাকতো, অর্থাৎ এই জিনিসটা আমার ভালো লাগছে, এটা আমি একটু ফেসবুকে পোস্ট করে দিই, শেয়ার অন ফেসবুক, দেখেন এটা রাখা হয়েছে। শেয়ার অন টুইটার, এই লিঙ্কটা আমাকে কপি করে নিয়ে যে ফেসবুকে ছাড়া লাগতেছে না, টুইটারে ছাড়া লাগতেছে না, এটা আমরা এখান থেকে পাচ্ছি। তো একটা ইউজারকে যতভাবে অ্যাট্রাকটিভ বা কানেক্টেড করে আপনার ওয়েবসাইটের সাথে রাখা যায়, যত ডেটা আপনার ওয়েবসাইট থেকে নিয়ে আপনি ওনাকে প্রোভাইড করতে পারেন, এই সব কিছুর উপর ভিত্তি করে আপনাকে এখানে একটা র্যাঙ্কিং করানো হয়। এটা একটা গুড প্রেফারেন্স, যে আপনি যত সুন্দর ইউজার ফ্রেন্ডলি করবেন আপনার ওয়েবসাইটকে, তত বেশি এটার মূল্যায়ন পাবেন। আচ্ছা, আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হলো পার্ক ডোমেইনস। পার্ক ডোমেইনসটা কি হতে পারে? পার্ক মানে কি? অনেকে বলে না যে গাড়িটা পার্ক করে রাখা আছে, অর্থাৎ গাড়িটা কোথায় থামায় রাখা আছে। তো পার্ক ডোমেনের ক্ষেত্রে এই স্টপেজটা কোন একটা আপনার ডোমেন, সাপোজ একটা ডোমেন কিনা হয়েছে এবিসি, এই ডোমেনটা কিনা হয়েছে, কেনার পর এটাকে কি করা হয়েছে, মানে 1 বছর সে ইউজ করছে, কেউ 1 ইয়ার কেউ ইউজ করছে, ইউজ করার পর সে এটা এখন আর অটো রিনিউ করে নাই, অর্থাৎ এই জিনিসটা এই ডোমেনকে আর রিনিউ করে নাই, ওইভাবে রেখে দিচ্ছে। এতে ডোমেন কি করলো, তার মালিকানা হারালো, এবং এই অবস্থায় সে একটা জায়গায় মানে কি থাকলো, পার্ক করা অবস্থায় থাকলো, অর্থাৎ এর মালিক নাই, সে একটা জায়গায় আটকাই আছে, এটাকে বলা হয় পার্ক। তো এইরকম ডোমেন গুলোকে গুগল আস্তে আস্তে দিনে দিনে এগুলো র্যাঙ্কিং আস্তে আস্তে পিছন দিকে ফেলাই দেয়। অর্থাৎ মালিকবিহীন গাড়িকে যেরকম দেখবেন যে একটা গাড়ি মালিক নাই পড়ে আছে, ওটাকে আস্তে আস্তে অন্য একটা গাড়ি তার সামনে আসলো, তার আগে আরেকটা গাড়ি সামনে আসলো, আস্তে আস্তে ওই জিনিসটা পিছনে পড়তে থাকে। তো এই যে জিনিসটা মানে র্যাঙ্কিং এভাবে সে প্রথম স্থান থেকে হারাতে হারাতে শেষ স্থানে চলে আসে। তো এটাকে বলা হয় পার্ক ডোমেন্স। এগুলোকে গুগল ডিমোটিভেট করে যে এরকম টাইপের ডোমেন গুলোকে না রাখতে। তো এই জন্য যে সকল ডোমেনে দেখবেন যে মালিকানা নেই, সেগুলো আস্তে আস্তে র্যাঙ্কিং হারায়। ইউজফুল কন্টেন্ট, আপনার কন্টেন্ট একটা মানুষের জন্য যতটা ইউজফুল হবে সেটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো। কন্টেন্ট প্রোভাইডস ভ্যালু অ্যান্ড ইউনিক ইনসাইট। আপনার কন্টেন্টটা আসলে কি কোনো মূল্য থাকে বা নেই, এরকম কোনো যদি ভ্যালু না থাকে, ওই কন্টেন্টের কোনো মানে ভ্যালু নাই। আর ইউনিক ইনসাইট বলতে যেটা থেকে মানুষ কিছু একটা শিখলো বা কিছু একটা জানলো, এরকম যদি মূল্যায়ন থাকে আপনার কন্টেন্টে, সেটাকে এখানে মূল্যায়ন করা হবে। আমরা বলছিলাম যে কিছু কিছু পেজকে না থাকলে, যদি কিছু পেজের উপস্থিতি না থাকে, তখন সে পেজকে মানে আপনার ওয়েবসাইটে কয়েকটা পেজ থাকতেই হবে। আপনার ওয়েবসাইটে কয়েকটা পেজ থাকতে হবে, এটা নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করছিলাম, যেদিন আমরা ওয়ার্ড পেজটা শিখি। ইউজফুল কন্টেন্ট, এটা গেল কন্টাক্ট আস পেজ। ওকে, আরেকটা হলো
কন্টাক্ট আস পেজকে আপনার ওয়েবসাইটে রাখতে হবে। তারপরে হলো প্রাইভেসি পেজ, এটাকে আপনার ওয়েবসাইটে রাখতে হবে। এই যে 3টা পেজ, এই পেজ ছাড়াও হোম পেজকে রাখতে হবে। এরকম 7টা পেজ আমরা ডিসকাস করছিলাম ওয়ার্ডপ্রেস ক্লাসের দিনে, যে এই পেজগুলো আপনার ওয়েবসাইটে থাকা বাধ্যতামূলক। এই যে দেখেন এখানে গুগল কিন্তু এগুলোকে র্যাঙ্কিং ফ্যাক্টরের ভিতর কাউন্ট করে এবং প্রেফার করে। আচ্ছা, ডোমেইন ট্রাস্ট, ওটা হয় যে ডোমেইন র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে, ডোমেইন অথরিটির উপর ভিত্তি করে আর কি। সাইট স্ট্রাকচার, সাইট আপডেটস, আর হচ্ছিল প্রেজেন্স অফ সাইট ম্যাপ। ওকে, সাইট আপ টাইম, সার্ভার লোকেশন, এসএসএল সার্টিফিকেট, এই কয়টা আমরা এখন একসাথে দেখব। আচ্ছা, সাইট স্ট্রাকচারটা কি? আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আপনি কিভাবে সাজাইছেন, অর্থাৎ তার স্ট্রাকচারটা কিরকম। প্রথমে সে কি, আমরা যে ফাইবারের উদাহরণটা যদি দেখি, সিলো স্ট্রাকচারের কথা হয়তো আপনাদের মনে আছে। সিলো স্ট্রাকচার, আমরা ফাইবার গিয়ে এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং আন্ডারে যদি এটা দেখি, মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, তারপর ইমেল মার্কেটিং আছে, এগুলো বিভিন্ন ঘর দেওয়া আছে এখানে। আচ্ছা, এই যে ঘরগুলোকে দেওয়া আছে, এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরিজ করা আছে। তো আপনার ওয়েবসাইটকে যতটা আপনি ক্যাটাগরাইজ করতে পারবেন, যত সুন্দরভাবে সাজাতে পারবেন, একটা স্ট্রাকচার এখানে মেনটেন হয়। আর এই স্ট্রাকচারটাকে আমরা বলছিলাম সিলো স্ট্রাকচার। এই স্ট্রাকচারকে আমরা একটা মেইনলি একটা স্ট্রাকচারের সাথে তুলনা করি, সেটাকে হলো সিলো স্ট্রাকচার। যে ওয়েবসাইট এই ধরনের স্ট্রাকচার মেনটেন করে, সিলো স্ট্রাকচার মেনটেন করে, সেগুলোকে গুগল বেশি প্রেফার করে। দেখেন হোম, ক্যাটাগরি, ব্র্যান্ড, আর্টিকেল, ব্লগ, তারপরে হচ্ছিল রোবট। আচ্ছা, এইগুলো এখন আসে নাই, বাদ বাকি যে বিষয়গুলো আছে দেখেন, কন্টেন্ট অফ প্রোডাক্টস, এগুলো দেখেন সুন্দরভাবে সবকিছু সাজানো আছে। তো এটা হলো সিলো স্ট্রাকচার বা স্ট্রাকচার। তো যে ওয়েবসাইট যত বেশি স্ট্রাকচার মেনটেন করে, তাকে মানে এই সিলো স্ট্রাকচার বা যে ধরনের আর্কিটেকচার হোক, এই স্ট্রাকচারগুলো মেনটেন করে গুগল এগুলোকে বেশি মূল্যায়ন করে বা প্রেফার করে। সাইট আপডেটস, আপনার সাইটকে আপনি যত বেশি আপডেটেড রাখবেন, তত বেশি এটার মূল্যায়ন বাড়বে, গুগল এটাকে প্রেফার করে। তারপরে সাইট ম্যাপ, সাইট ম্যাপের উপস্থিতি আমরা যেটা বলছিলাম যে আমরা দেখব লোকাল ইস্যু, টেকনিক্যাল ইস্যুর আগে দেখবো যে কিভাবে একটা ওয়েবসাইটের বিভিন্ন সেগমেন্টকে সাইট মানে সাইট ম্যাপে সাবমিট করে সেটাকে সাইট ম্যাপটা প্রেজেন্ট করে আনা যায়। ওকে, সাইট আপ টাইম, আচ্ছা, সার্ভার লোকেশন এবং এসএসএল সার্টিফিকেট, এগুলো মেইনলি হোস্টিং রিলেটেড বিষয়। আপনি একটা জায়গা থেকে হোস্টিং কিনলেন, আচ্ছা, আপনি এমন একটা জায়গা থেকে, এমন একটা পজিশন থেকে আপনি একটা হোস্টিং কিনলেন, যে জায়গাটা থেকে আপনার নিয়মিত যে সার্ভারের যে আপ টাইমটা সেটা পাচ্ছেন না। অর্থাৎ অনেক ওয়েবসাইট আছে যেগুলো দেখবেন রাত 12টা থেকে রাত 6টা 5টার ভিতর, এই যে একটা সময় থাকে, দেখা যাচ্ছে যে ইউএসএ টাইমে, ওদের ওই টাইমে আমাদের এই সাইটটা অফ হয়ে যাচ্ছে, বা ওখানে দেখাশোনা করার জন্য কেউ নাই। তো এই যে বিষয়গুলা, এটাকে বলে সাইট আপ টাইম। অর্থাৎ সেই আপনার ওয়েবসাইটটা কতক্ষণ পর্যন্ত লাইভ থাকতে পারতেছে, লাইভ থাকে হচ্ছিল হোস্টিং এর উপরে। সার্ভার যখন এই হোস্টিংটা মেইনটেইন করে, তখন ওয়েবসাইটটা লাইভে থাকে। তো যদি এদের সংখ্যা বেশি হয়ে যায়, অর্থাৎ লাইভের যে লিমিটটা সেটা যদি না পায়, আর এবং যদি সে নিয়মিত ফল করতে থাকে, ওয়েবসাইটটা সার্ভারটা ফল করতে থাকে, তখন এই সাইট আপ টাইমটা কমে আসে। আর যার সাইট আপ টাইম কমে আসবে, সেই ওয়েবসাইটটা পিছিয়ে পড়বে। এরপরে যেটা আসে সেটা হলো সার্ভার লোকেশন। আপনি এখন আছেন হলো বাংলাদেশে, আর আপনি সার্ভার, আপনার যে মেইন সার্ভার অর্থাৎ হোস্টিংটা নিয়েছেন ইউএসএ থেকে। ওকে, আপনার ওয়েবসাইটটা হলো বাংলাদেশে এবং আপনার ওয়েবসাইটের যে সার্ভারটা সেটা হলো ইউএসএ তে। ওখান থেকে আপনি হোস্টিং নিয়ে ওখানে কাজ করতেছেন। তো আপনার যে ওয়েবসাইটটা এখানে কাজ করতেছে, মানে কাজ করবে তখন স্লোতে। অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে আপনার সার্ভারের দূরত্ব যত বেশি হবে, তার কাজ করার গতি তত কমতে থাকবে। তো গুগল বলে যে যার সার্ভার লোকেশন যত বেশি দূরত্ব,
যার ওয়েবসাইট থেকে তার সার্ভার লোকেশনের দূরত্ব যত বেশি, সেই ওয়েবসাইটটা তত বেশি স্লো করবে। আর যখনই একটা ওয়েবসাইট যত বেশি স্লো করবে, তখন এটার র্যাঙ্কিং আস্তে আস্তে ফল করবে। এটা হচ্ছে গুগলের আরেকটা কন্ডিশন। এরপর যেটা আসে সেটা হলো এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেটকে আমরা বলছিলাম যে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই এবং ওয়েবসাইটে যাওয়ার পর যদি দেখি যে সেখানে একটা তালা বন্ধ করা আছে কিনা, এই যে আমাদের গুগল শিটে যেটা দেখেন, এটা কিন্তু তালা বন্ধ করে দেওয়া আছে, অর্থাৎ এখানে যে এসএসএল সার্টিফাইডটা এটা ভ্যালিড। আর রিসেন্টলি তন্ময় দাদা একটা ওয়েবসাইট প্রোভাইড করছে আমাকে। স্যার এটার কাজ চলতেছে, শুধু এই স্টুডেন্ট লিস্টে এদিকে একটু কাজ করতেছি, এইদিকে আমার কিছু কাজ করিনি। উপরে জানি স্টুডেন্ট লিস্ট, আচ্ছা, স্টুডেন্ট লিস্টে কাজ করতেছি, এইদিকে আমার কাজ করে এখন বুঝলি। টোটাল কয়জনকে রাখছেন? স্যার আপনি যেটা আর্নিং রিপোর্ট দিচ্ছিলেন ফার্স্ট টাইম 25 জন 26 জনের, ওইটাতে নিয়েছিলাম ডেটাগুলো, এখনো ক্লিয়ার সম্পূর্ণ হয়নি, শুধু আমার সাথে একটু বসাইছিলাম, তাও ছবি বসাই নাই। ভিউ ডিটেলস দেন স্যার, ছবি টবি বসাই নাই আবার। ফেসবুক তো মনে হয় লোড নিবে না, কি অবস্থা। এখনো ওগুলো শেষ হয়নি? আচ্ছা, এটাতে কাজ করে দেখি। স্যার এগুলো এখনো কাজ করেনি, কাজ করতেছি, বসাই আচ্ছা, নাই ডিটেলস, শুধু ওইটাই করছিল। ওকে। তারপরে আমরা যে জিনিসটা দেখতেছিলাম এসএসএল সার্টিফিকেশন। তো একটা ওয়েবসাইটের ডেটা থেকে শুরু করে সবকিছু যখন এসএসএল সার্টিফাইডের আন্ডারে পড়ে, তখন সেই জিনিসটাকে গুগল শুধু প্রেফারই করে না, এটাকে রেকমেন্ডও করে, এবং এই বিষয়ে সেই দিনে দিনে স্ট্রিক্ট হচ্ছে। এই জন্য যখন আমরা পরবর্তীতে কোনো একটা ওয়েবসাইটের ডোমেন বা হোস্টিং কিনবেন, তখন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে এটা যেন এসএসএল সার্টিফাইড সহ কিনা হয়। ফিউচারে যে ডোমেন এবং হোস্টিং গুলো থাকবে, যে ডোমেন গুলো কিনা হবে, তার সাথে নির্দিষ্ট কিছু চার্জ বেশি নিয়ে ওই যারা ডোমেন সেল করে তারা একটা সার্টিফিকেট দিয়ে দেয়, এসএসএল সার্টিফিকেট। তো আপনাদেরকে এই জিনিসটা ইনশিওর করতে হবে যে আপনার ওয়েবসাইটটা এসএসএল সার্টিফাইড কিনা। কারণ ফিউচারে এই জিনিসটা নিয়ে গুগল প্লাস অন্যান্য সার্চ ইঞ্জিন প্রচুর স্ট্রিক্ট হতে চলতেছে আর কি। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় থাকতে হবে বিষয়টা। ওকে, তারপরে যে ধাপটা আছে সেটা হলো, আচ্ছা এইটুকু দেখি আমরা এখন। আমরা যখন অন সাইট এসইও করি বা অন পেজ এসইও করি, তখন আমরা কিন্তু একটা জিনিস দেখেছি যে যখন আমরা সার্চ করবে আমার ডেটাগুলো কেউ, তখন একটা ডিসক্রিপশন তৈরি হয়, সেটা আমাদের ওয়েবসাইটে থাকুক না থাকুক, সেই ডিসক্রিপশনটা আমরা বাইরে থেকে চাইলেও দিতে পারি। ওই যে ডেটাটা আমরা যদি অন পেজ এসইওতে একটু মুভ করি,
ওটা ইয়ে করে গেল। সার্ভারে যে স্পিড আজকে, আচ্ছা সেটা এসিও নিয়ে আর মনে হয় কোনো কাজ করা হয় না, এরকমই ছিল। এই যে এটা হলো স্ল্যাগটা হচ্ছিল আপনার ইউআরএল, এটা আপনার যেরকম ইচ্ছে সেরকম করে করতে পারবেন। আচ্ছা এখানে রেড সিগন্যাল দেখাচ্ছে এটাকে, এসি অ্যানালাইসিস যাইতে একটু আউটবাউন্ড লিঙ্ক নাই, ইনবাউন্ড লিঙ্ক নাই, এগুলো আর কি ফ্রেজ কি অ্যাড করা হয়েছে। আচ্ছা এই যে ঘরটা, এটা আপনার গুগলের যে প্রিভিউটা এখানে আছে, এই যে এটার সাথে আপনি চাইলে কিন্তু মানে আমি যে এখানে যে ডেটাগুলো কপি করে নিয়ে গেছি এখান থেকে না নিয়েও আমি চাইলে অন্য কোনো জায়গা থেকেও ডেটাকে নিয়ে এখানে আনতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে লিখি, এখান থেকে টেক্সটটা যদি নিয়ে আসি, নিয়ে আসার পর যদি এখানে এটা ছেড়ে দেই, দেখেন আমার তারপর কিন্তু এখানে ডেটাটা আসতেছে। এটা আমার ওয়েবসাইটে থাক আর না থাক, আমার গুগল যে প্রিভিউ বা প্রেফারেন্সে এই জিনিসটা শো করতেছে। তো এই যে শো করতেছে এখানে ডেটাটা যদি আমরা কপি করি, গুগল ওটাকেও মানা করে দিচ্ছে। দেখেন ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অন সাইট, অর্থাৎ এটা যদি ডুপ্লিকেট হয় এটাকে গুগল মানা করে দিচ্ছে। আচ্ছা আমরা ইউআরএল যখন দেখলাম তখন ওখানে আমরা একটা বিষয় দেখছিলাম যে ইউআরএল যে সেগমেন্টটা দেখলাম যে ইউআরএল এর লেন্থটা যত বেশি হবে আমাদের সাইটটা তত বেশি র্যাঙ্ক ফল করবে। তো এটার মানে বিকল্প কোনো বুদ্ধি আছে কিনা, এটার বিকল্প বুদ্ধি নিয়ে আসা হয়েছে ব্রেড ক্রাম্প নেভিগেশন। এটা কি, আমরা এটা যদি কপি করে নিয়ে গিয়ে নেটে সার্চ করি দেখবেন যে ক্যাটাগরির যে বিষয়টা সেটা এখানে দেখানো হয়েছে। আমার ইউআরএল এ আমি ওই ডেটাটা রাখলাম না, আমার ইউআরএলটা আমি শর্ট করলাম, বাট আমার ইউআরএল যে ডেটাগুলো আছে সেগুলো আমি কি ওইভাবে রাখলাম না। সেটা কি দেখেন এখানে হোম, তারপরে গুড লাক ফাইন্ডিং ইউর ওয়ে থ্রো দিস ওয়েবসাইট, এইভাবে আমি একটা অংশ একটা সেগমেন্ট আমার ওয়েবসাইটের একটা উপরে একটা পোর্শনে রাখতে পারি। ডেভেলপারের সাথে কথা বলে এখানে একটা পোর্শন রাখা যায়,
যেখানে যেন ব্রেড কাম একটা পোর্শন থাকে। তো এই পোর্শনকে গুগল মানে ইনকারেজ করে যে হ্যাঁ এটা তোমরা রাখো, বা গুগল এটাকে প্রেফার করে, এটাকে বলে ব্রেড কাম নেভিগেশন। মোবাইল অপটিমাইজড, অর্থাৎ মোবাইলের যে কোনো ধরনের মোবাইলের সাথে অপটিমাইজ কিনা। ইউটিউবে যে বিষয়টা বলা হয়েছে যে আপনার ওয়েবসাইটের ভিতরে, এখানে গুগল নিজের এখানে একটু মার্কেটিং করতেছে, একটু দেখেন। কিভাবে? এখানে দেখেন আপনার ওয়েবসাইটের সাথে ইউটিউব কানেক্টেড আছে কিনা, বা আপনার ওয়েবসাইটের কোন একটা সেগমেন্টে ইউটিউবকে রাখা যায় কিনা, এরকম একটা বিষয়কে গুগল কি করে প্রেফার করে। এখানে গুগলের নিজের প্রোডাক্ট ইউটিউব, এটাকে গুগল মার্কেটিং করতেছে। আবার গুগলের আরেকটা প্রোডাক্ট অ্যানালিটিক্স এর সাথে আপনার ওয়েবসাইট কানেক্টেড করা আছে কিনা, বা গুগল সার্চ কনসোলের সাথে আপনার ওয়েবসাইট কানেক্টেড করা আছে কিনা, এই তিনটা সেগমেন্ট যদি কানেক্টেড করা থাকে আপনার ওয়েবসাইটকে গুগল কি করে প্রেফার করে যে হ্যাঁ এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর দিয়ে দিয়েছে তিনটা। এই তিনটাই হলো যে ইউটিউবের সাথে কানেক্টেড, অ্যানালিটিক্স এর সাথে কানেক্টেড এবং সার্চ কনসোলের সাথে আপনার ওয়েবসাইটটা কানেক্টেড। তো এটা যদি কানেক্টেড থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটকে গুগল বলতেছে যে এটা আমরা প্রেফার করি, এটা উপরে ওঠার জন্য প্রেফার করি। আচ্ছা, ইউজার রিভিউ প্লাস সাইট রেপুটেশন। আচ্ছা, ইউজার রিভিউ আর হলো সাইট রেপুটেশন দুটার দ্বারা কি বোঝাচ্ছে? ইউজার রিভিউ দ্বারা যেটা বোঝাচ্ছে যে আমরা যে অনেক ওয়েবসাইট দেখি যার নিচে একটা সেগমেন্টে ইউজাররা কিছু রিভিউ দিতে পারে। আচ্ছা, ফেসবুকে যখন কোনো পোস্টে, অনেক পুরোনো কোনো একটা পোস্ট, এরকম পোস্টে যদি একটা কমেন্ট করা হয়, সে পোস্টে কি আপনার আস্তে আস্তে রিচ বাড়ে নাকি ওখানে আটকে থাকে বলেন তো? ওকে, একটা ওয়েবসাইটে যখন আপনার পুরোনো, সাপোজ ধরে নেন যে পুরাতন একটা পোস্ট যেটা পাবলিশ করা হয়েছে, এন্ড এখানে অনেক ধরে কোনো ইউজার ইন্টারফেস বা ইন্টারাকশন নাই, এরকম একটা পোস্টে যদি আপনার একটা লাইক বা কমেন্ট পড়ে, দেখবেন যে আপনার ওই পোস্টটা অন্যান্য যারা পাবলিক আছে তাদের নিউজ ফিডে কিন্তু ঘুরতেছে, একটা বুস্টিং কিন্তু সেটা পেয়ে যায়। একটা লাইভ মানে একটা পুরানো একটা পোস্ট যেটা কোনো খোঁজ খবর ছিল না এতদিন, একটা লাইক বা একটা কমেন্টের কারণে সেই জিনিসটা বুস্টিং পেয়ে আপনার ফ্রেন্ডের বা আপনার যে রিলেটিভ যারা আছে, ফেসবুক ফ্রেন্ড যারা আছে, তাদের নিউজ ফিডে সেই জিনিসটা বুস্ট হয়ে ঘুরতে থাকে। এটা কিন্তু আমরা খেয়াল করেছেন। তো এরকম বুস্টিং পাওয়ার জন্য, পাবলিক জেনারেটেড বুস্টিং পাওয়ার জন্য আমরা কি কাজ করতে পারি? আমরা আমাদের ওয়েবসাইটে একটা সেগমেন্ট রাখতে পারি যেটার নাম হলো রিভিউ, ইউজার রিভিউ। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি কেউ একটা কমেন্ট করে গেল বা কোনো কিছু রেকমেন্ড করে গেল, সেক্ষেত্রে এই জিনিসটা দেখেন অন্যান্যদের কাছে একটা মানে পাবলিক, ওটা কি বলে, ইন্টারফেস, বা ইউজারও বুঝতে পারে যে এখানে কিছু একটা আছে, এই জন্য মানুষ এখানে রিভিউ দিচ্ছে, মানুষ সেদিকে যায় যেখানে দেখবেন যে আগে থেকে মানুষ আছে। বিষয়টাকে বুঝতে পারছেন? কোন একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে দেখলেন যে ওখানে আগে থেকে একটা মানে মানুষের ভিড়, মানুষ কিন্তু ওই দোকানে আগে জিনিস কিনতে যাবে যে আসলে হয়েছেটা কি একটু দেখে আসি তো, অন্য দোকানে তুলনায়। তো এটাকে বলা হয় ইউজার রিভিউ, যেখানে দেখবেন রিভিউ বেশি, মানুষ সেখানে মুভ করে বেশি। ওকে, দেন যে জিনিসটা থাকতেছে তার নাম হলো সাইট রেপুটেশন। আপনার সাইটটাকে আপনি কতটা মানুষের কাছে পৌঁছতে পারতেছেন। যেরকম আমরা যদি একটু yelp.com-এ যাই, yelp.com যদি একটু মুভ করি, দেখেন এখানে হিউজ পরিমাণ ওয়েবসাইট, তারা কি করতেছে এরকম। ইয়েলপটা আসলে কি? ইয়েলপটা হলো এক ধরনের ডিরেক্টরি সাইট। তো এই যে ডিরেক্টরি সাইট গুলো আছে, এখানে এরা কি করতেছে, তাদের ডেটা গুলো দিয়ে যাচ্ছে যাতে মানুষ বা কেউ এখান থেকে ক্লিক করে হলেও মানে তাদের কাছে পৌঁছতে পারে। এই যে ফিটনেস 90 এরকম একটা জিম দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলাম।
এটা তো এক ধরনের ডিরেক্টরি সাইট, ইয়েল্প। এখন দেখেন এখানে তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে কেন, এই যে fitness90.com। আচ্ছা, তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে, কিন্তু আমরা এখানে ঢুকতে পারছি না কোনো একটা কারণে। তো এরকম নিজের ওয়েবসাইটকে বিভিন্ন রেপুটেড পজিশনে পৌঁছে দিতে হবে, যেরকম গুগলের ওটা কি বলে, গুগল ম্যাপে, বা আপনার ইয়েলো সাইট, ইয়েলো পেজ, এগুলোতে জায়গায় এই জিনিসগুলো রাখলে আমরা এখানে একটা পুশ পুশ পাই বা একটা বুস্ট পাই। এটাকে এখানে বোঝানো হয়েছে সাইট রেপুটেশন দ্বারা। ওকে, এর পরবর্তী যে জিনিসটা আছে লিঙ্কিং ডোমেন এজ। আচ্ছা, এই কয়টা একসাথে দেখি। ওকে, এখানে আসলাম। লিঙ্কিং ডোমেন এজ, আপনার ওয়েবসাইটের সাথে যেই ওয়েবসাইটের রেফার বা লিঙ্ক করা আছে, সেই লিঙ্কের যে ডোমেনটা আছে, ব্যাকলিঙ্ক করা আছে যার সাথে, তার যে ডোমেনটা আছে ডোমেনের বয়সটা কিরকম, অর্থাৎ ব্যাকলিঙ্ক বা কানেক্টেড করা আছে। আমরা পেন থেকে জিনিসটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরে নিলাম এটা আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এটা ধরলাম এই যে ডোমেনটা, এই ডোমেনের বয়স 5 ইয়ার, অ্যান্ড এই ডোমেনের বয়স হলো 1 ইয়ার। আর আপনার এটা নতুন একটা সাইট, সমস্যা নাই, এটা নতুন একটা সাইট, আমি এটার এজটা দেখলাম না। তো এখানে দেখেন এই যে সাইটটা, এটার সাথে এই সাইটটা কিভাবে কানেক্টেড, বা এটা কিভাবে কানেক্টেড, একটা বয়স একটা বিষয় আছে। তো আপনি যদি এই সাইটের সাথে এই সাইট কানেক্টেড অবস্থায় থাকেন এবং এই সাইটের বয়স যদি 5 বছর হয় এবং এই সাইটে যদি 1 বছর হয়, গুগল বলতেছে যে আপনার সাথে যে সাইটে ব্যাকলিঙ্ক থ্রু, এটাকে আমরা বলবো ব্যাকলিঙ্ক, এগুলোকে আমরা বলবো হলো ব্যাকলিঙ্ক। আচ্ছা, এই ব্যাকলিঙ্ক থ্রুর মাধ্যমে এখানে যেহেতু কানেক্টেড আছে, আর যেটার সাথে যেটা কানেকশন বেশি, অর্থাৎ এটা যেহেতু 5 বছর, এই ডোমেনের বয়সটা বেশি, এই ডোমেনের বয়সটা কম। তো যেটা ডোমেনের বয়সটা বেশি সেই ডোমেনের তুলনায় যে বয়সের ডোমেন কম, সেটা প্রায়োরিটিও কম। তাহলে কানেক্টেড, আমরা এখন যাচ্ছিলাম যে ডোমেনের বয়স বেশি, এটা ডোমেনের ক্ষেত্রে, এবং এটা যে সাথে কানেক্টেড তারও যদি বয়স বেশি হয়, দুইজনই একসাথে উপরে উঠবে। আর যদি কম হয় সেক্ষেত্রে এটা অতটা উপরে উঠবে না, যতটা এর সাথে কানেক্ট হলে উঠতো। আচ্ছা, তাহলে আমাদের দুটো বিষয় গেল। আর লিঙ্কিং ডোমেন এজ, দ্য নাম্বার অফ রেফারিং ডোমেন্স অফ লিঙ্কিং রুট ডোমেন্স। রুট ডোমেনের সাথে কতভাবে কানেক্টেড করা আছে তার নাম্বারটা খুব বেশি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হচ্ছিল দ্য নাম্বার অফ লিঙ্ক সেপারেট সি ক্লাস আইপি। আচ্ছা, এটা আমি ব্রেকের পর ডিসকাস করব। আর সবার লাস্টে হচ্ছিল যে কতগুলো পেজের সাথে আপনার পেজের লিঙ্কটা কানেক্টেড করা আছে, নাম্বার অফ লিঙ্কিং পেজেস, কতগুলো লিঙ্কিং পেজের সাথে আপনার মানে কানেক্ট করা আছে, এটার উপর একটা ইনক্রিজিং বা ওটা কি বলে, একটা প্রায়োরিটি বা প্রেফারেন্স দেওয়া হয়। আচ্ছা, এরপরে যেটা থাকতেছে আর বেশি কিছু নাই, সামান্য কয়েকটা টপিক বাকি আছে, এটা আমরা একটু পর দেখতেছি। ওকে,
ব্যাকলিংক, এই ব্যাকলিংক কথাটা খুব বেশি আসতেছে, আর দু একদিন ওয়েট করেন, ইনশাল্লাহ এই সপ্তাহ শেষে আমরা ব্যাকলিংক কি কিভাবে কাজ করে, কোথা থেকে ব্যাকলিংক নিয়ে আসা যায়, কি কি মেথড ইউজ করে ব্যাকলিংক নিয়ে কাজ করা যায়, সবকিছু আমরা এই সপ্তাহ শেষে দেখে ফেলবো। ওকে, তো ব্যাকলিংক অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে ব্যাকলিংক নিয়ে আসানো, এটা কি, এটা একটু পরে আমি দেখাচ্ছি, এটা আরেকটা সেগমেন্ট করি। আচ্ছা, এগুলো সবকটা একটু একসাথে রাখি। কন্টেক্সচুয়াল লিঙ্কস, ওকে, লিঙ্ক ফ্রম অ্যাডস, কন্টেক্সচুয়াল লিঙ্কস, নো ফলো লিঙ্কস, এগুলো একসাথে দেখি। ডাইভার্সিটি অফ লিঙ্ক, ওকে, ভাই স্ক্রিন শেয়ার অফ। আচ্ছা আচ্ছা, ওকে। অথরিটি অফ লিঙ্কিং পেজ, অথরিটি অফ লিঙ্কিং ডোমেইন, একটু আগে বললাম না পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটি নিয়ে, যার ডোমেইন অথরিটি যত বেশি, যার পেজ অথরিটি যত বেশি, তার র্যাঙ্কটাও অন্যদের তুলনায় একটু হলেও বেশি। তো এখানে বোঝানো হয়েছে যে আপনি যার সাথে কানেক্টেড আছেন সে যদি উপর পর্যায়ে থাকে, অর্থাৎ তার পিএফডিএ যদি বেশি হয়, এটাকে পেজ অথরিটিকে সংক্ষিপ্ত বলা হয় পিএ, এন্ড ডোমেইন অথরিটিকে সংক্ষিপ্ত বলা হয় ডিএ। পিএ এন্ড ডিএ। তো যে সকল ওয়েবসাইটের পিএডিএ বেশি, এরকম ওয়েবসাইটের সাথে যদি আপনার পেজগুলো লিঙ্কিং বা ডোমেইনগুলো লিঙ্কিং করে বা কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে প্রায়োরিটি পাবেন, এটা বলতেছে পেজ অথরিটি এন্ড ডোমেইন অথরিটি নিয়ে। আচ্ছা, ওকে, এ দুটা গেল। ব্যাকলিংকে আমরা পরে আসতেছি। অল্টারনেটিভ ট্যাগ, ইমেজের পাশে, ইমেজের যে আমরা ইমেজ আপডেট করি, আপডেটের সময় ওই লিঙ্ক, ইমেজ যে লিঙ্ক, সেখানে অল্টারনেটিভ ট্যাগ ইউজ করা। বিষয়টা যদি আমি বোঝাতে চাই, আপনারা এইচটিএমএল যদি একটু দেখেন, এইচটিএমএল যখন কোনো ইমেজ অ্যাড করা হয় তখন ওখানে একটা ট্যাগ বসাতে হয়। আমরা যখন ওয়ান পেজ ইস্যুতে দেখছিলাম একটা অল্টারনেটিভ ট্যাগ বসানো হয়। তো এটা আমাদেরকে ইউজ করতে হবে, এটা একটা গুড প্র্যাকটিসের ভিতর পড়ে, এটা আমরা এখানে নিয়ে নিলাম। এটা আমরা দেখছি ওয়ান পেজ ইস্যু করার সময় দেখছিলাম যে অল্টারনেটিভ ট্যাগ ইউজ করতে হবে ইমেজের সাথে। ওকে, তারপরে যে বিষয়গুলো থাকে সেটা হলো ব্যাকলিং অ্যাকাউন্ট টেক্সট। আচ্ছা, এই কয়টা এখন একসাথে দেখবো। অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে ব্যাকলিংক। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটটা কি মনে আছে আপনাদের? সুমন ভাই, অ্যাঙ্কর টেক্সটটা কি? যে টেক্সটটা অন্য একটা লিঙ্কে নিজের ভিতরে জায়গা দেয় বা হোস্ট করে, এই রকম লিঙ্কে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। যে টেক্সট অন্যকে এখানে হোস্ট করার সুযোগ দেয় নিজের ভিতরে, তাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। আর এই অ্যাঙ্কর টেক্সট থ্রুতে ব্যাকলিংক নেওয়াকে গুগল এখানে বলছে যে অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে যারা ব্যাকলিংক নেয় তাদেরকে গুগল এখানে মানে প্রায়োরিটি দেয়। এটা একটা গেল। লিঙ্ক ফ্রম এডু অর গভ ডোমেন্স, অর্থাৎ
যে সকল ওয়েবসাইটের এক্সটেনশনে edu বা .gov আছে, এরকম দুটো এক্সটেনশন আছে যে সকল ওয়েবসাইটের ডোমেনে, তাদের কাছ থেকে ব্যাকলিংক নেওয়া খুব ভালো। যেরকম ধরেন আপনি রকমারি.com, এটা আপনার ওয়েবসাইট হলো রকমারি.com। আর বাংলাদেশের প্রথম সারির একটা ইউনিভার্সিটি যদি আমরা ধরলাম হলো ঢাকা ইউনিভার্সিটি, du.ac সাপোজ। এই .edu.ac এগুলো অনেকটা কাছাকাছি। তো ডিইউ থেকে আপনার রকমারিকে একটা যদি লিংক দেওয়া হয় যে আমাদের একটা নতুন একটা বই পাবলিশ করছি যেটা রকমারিতে পাওয়া যাচ্ছে, তাহলে আমরা বিষয়টাকে বুঝতে পারতেছেন। ডিইউ এর মতো একটা ওয়েল এস্টাবলিশড একটা সাইট যেটা কি করতেছে, রকমারির মতো একটা সাইটকে লিংক দিচ্ছে যে আমাদের বইটা রকমারিতে পাওয়া যাচ্ছে, আপনার রকমারিতে জিনিসটা বইটা নিতে পারেন। এরকম ভাবে যে লিংক থ্রু করতেছে, এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে যে কোনো একটা .edu বা .gov, যেগুলো মেইনলি গভর্নমেন্ট প্রপার্টির ভিতর পড়ে, গভর্নমেন্ট প্রপার্টির আন্ডারে, অর্থাৎ সিভিলিয়ানদের জন্য যেগুলো ডোমেন না, সেগুলো ডোমেন থেকে যদি আপনি ব্যাক লিঙ্ক পান, সেটাকে গুগল খুব ভালো চোখে দেখে, কারণ এটা পাওয়া খুব কঠিন। তারপরে লিঙ্ক ফ্রম কম্পিটিটরস। আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন, যেরকম ইমেল মার্কেটিং, ইমেল নিউজ লেটার, এটা লিখে যখন আমরা সার্চ করলাম, দেখেন এখানে কেউ একটা ওয়েবসাইট পাশাপাশি আছে, এটা একটা, এই প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকের এখানে বলা হয় কম্পিটিটর। তো একটা কম্পিটিটর ওয়েবসাইট যদি আপনাকে এখানে লিংক দেয়, ব্যাক লিংক দেয়, সেই ক্ষেত্রে আপনার এখানে উপরে ওঠা বা নিজেকে মানে উপর দিকে নিয়ে যাওয়া, গুগল এটা জিনিসকে প্রায়োরিটি দিবে যে একটা ব্যাক লিংকটা নিয়ে আসছে এমন একটা সাইট থেকে যে সাইটটা তার কম্পিটিটর। এটাকে গুগল ভালো চোখে দেখে যে কম্পিটিটর সাইট থেকে সে ব্যাক লিংক নিয়ে আসছে কিনা। তারপরে হলো এক্সপেক্টেড ওয়েবসাইট, অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট যেটা হচ্ছিল আপনার কততম পেজে আছেন আপনি নিজেও জানেন না, আর ওই ওয়েবসাইটের কেন্দ্রবিন্দুতে কিওয়ার্ডের উপর ভিত্তি করে যে ওয়েবসাইটটা সবার প্রথমে আছে, এরকম একটা ওয়েবসাইট যদি আপনাকে ব্যাকলিংক দেয়, অর্থাৎ আপনি হলেন bdcricket.info, এরকম একটা চ্যানেল, মানে এরকম একটা ওয়েবসাইট ইউজ করেন, bdcricket.info, হয়তো অনেকে এটা চিনেই না, বা dinajpurcricket.info, এটাকে অনেকে চিনেই না। এরকম একটা ওয়েবসাইটকে কি করতেছে আপনার ESPN বা এরকম যা বড় ওয়েবসাইট আছে, ESPN এর মতো বা ক্রিকবাস, তারা আপনাকে একটা ব্যাকলিংক দিল। এখানে যে ESPN বা ক্রিকবাস যেগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে এক্সপেক্টেড ওয়েবসাইট, যেটা এখানে বলা হয়েছে। লিঙ্ক ফ্রম ব্যাড নেইবারহুড বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম, যে এমন কোন একটা ওয়েবসাইটের কাছ থেকে আপনি ব্যাকলিংক নিচ্ছেন যে ওয়েবসাইটটা এস্টাবলিশ না, বা ওটাতে কিছু পেনাল্টি খাওয়ার সম্ভাবনা আছে বা পেনাল্টি খাইছে, এরকম ওয়েবসাইটের থ্রুতে যদি আপনি ব্যাকলিংক নেন, সেই ক্ষেত্রে আপনার এসইও এখানে উপরে উঠবে না আর এসইও নেমে আসবে, অর্থাৎ আপনার র্যাঙ্কিং হবে না। এটাকে গুগল খারাপ চোখে থাকে বা ডিমোটিভেট করে। এরপরে হলো গেস্ট পোস্ট নিয়ে আমরা ডিসকাস করবো হচ্ছিল খুব ফিউচারে, ব্যাকলিংক যেদিন আমরা ডিসকাস করবো সেদিনে। আর গেস্ট পোস্ট করাকে এসইও কথাই বা গুগলের কথাই, মানে গেস্ট পোস্ট একটা মানে ভালো একটা সিস্টেম আর কি। এরপরে যেটা আসে সেটা হলো লিঙ্ক ফ্রম অ্যাডস, অর্থাৎ অ্যাড এর থ্রুতে আপনি মনে করেন ব্যাকলিংক নিচ্ছেন, এরকম বিষয়। এটা অতটা কার্যকরী না এবং খুব মানে ব্যয়বহুল। এরপরে যেটা আসে সেটা হলো কন্টেক্সচুয়াল লিঙ্কস। আচ্ছা, আমরা একটু এখানে আবার ব্যাক করি। আচ্ছা, সেন্ট পালস হচ্ছে আরেক ধরনের ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, আর একটা মেল চিম্পের মতো। রাকিবুল ইসলাম আছেন? রাকিবুল ইসলাম, হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা,
সেন্ট পালস থেকে কিভাবে ইমেল মার্কেটিং করা যায় একটু দেখেন তো। ট্রাই করছি তো মেলচিম্পের মতোই করিনি তো। মেল চিম্পের মতো আটকে দেয়। হ্যাঁ আটকাই দেয়, ক্যাম্পেইন আটকাই দেয়। সবই যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায়? এদের ফিল্টার সিস্টেমটা অনেক হার্ড আর কি, কমপ্লেক্স, খুব ঝামেলা করে। আচ্ছা, আমি এখান থেকে কন্টেক্সচুয়াল লিঙ্কসটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরে নিলাম যে এখানে কিছু ডেটা দেওয়া আছে, এটা আমার নিউজ লেটার, সরি এটা আমার হচ্ছিল ওয়েবসাইট। ওয়েবসাইটের উপরে যে সেগমেন্টটা থাকে এখানে যে মেনু বার বা মেনুস, ওকে, দেন নিচে আমাদের থাকে কি পোস্টার। আচ্ছা, এটা হচ্ছিল আমাদের মেইনলি মেইন পোস্ট। উপরে এটা মেনুস গেল, এটা পোস্ট, নিচে দেখা যাচ্ছে যে রিভিউ অ্যান্ড কমেন্ট এরকম একটা সেগমেন্ট রাখা হয়। আর তার উপরে আরো কিছু ঘর টর থাকে, কে লিখছে কিরকম লিখছে এরকম কিছু একটা ঘর এখানে দেওয়া থাকে। আচ্ছা, এখন আমরা এখানে পেন্সিল দেখি, এটা মেনু বার, এখানে আমাদের কোনো কাজ নাই। ওকে, এখানে কি রকম লিংক থ্রু করছে এটা আমাদের কোনো বিষয় না। কিন্তু যদি এই ঘরটা, এখানে দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে যেখানে অথরের নাম দেওয়া আছে মাহমুদ, তো এখান থেকে যদি লিংক পাস করা হয় তখন সেটা কিন্তু কন্টেক্সচুয়াল লিঙ্কসের ভিতর পড়ে না। এখান থেকেও যদি লিংক থ্রু করা হয় এটা কন্টেক্সচুয়াল লিংকের ভিতর পড়ে না। রিভিউ এন্ড কমেন্টের ভিতর থেকে যদি লিংক পাস করা হয় সেটা কন্টেক্সচুয়াল লিংকের ভিতর পড়ে না। তাহলে কন্টেন্টের ভিতরে যদি কোনো একটা সেগমেন্টের কোনো একটা ওয়ার্ড থেকে যদি লিংক পাস করা হয় তখন সেটাকে আমরা বলতে পারবো কন্টেক্সচুয়াল লিংকস। এটার ক্ষেত্রে শুধু শুধু এটার ক্ষেত্রে বলা যেতে পারে কন্টেক্সচুয়াল লিংকস, আদারওয়াইজ আমরা এটা বলতে পারবো না। ওকে, তাহলে কন্টেক্সচুয়াল লিংকস কি আমরা বুঝতে পারলাম। পরবর্তী যে সেগমেন্টটা আছে সেটা হলো নো ফলো লিংকস। আচ্ছা, নো ফলো লিঙ্কস এবং ডু ফলো লিঙ্কস, ব্যাক লিঙ্কের ভিতর দুই ধরনের লিঙ্ক থাকে, একটা হলো ডু ফলো এবং একটা হলো নো ফলো। আচ্ছা, আমরা যদি ওয়েবসাইটে যাই, কোন একটা ওয়েবসাইটে আপনারা দেখবেন যে লিঙ্কের থ্রুতে ডু ফলো বা নো ফলো এটা সিলেক্ট করে দেওয়া যায়। যখন ওয়ান পেজ রিসিভ করছিলাম তখন এই জিনিসটা হয়তো দেখানো হয় নাই। আচ্ছা, ওটা আমি একদিন দেখাই দেবো নি যে ডু ফলো আর নো ফলোটা কি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইট কানেক্টেড করা আছে, এরকম একটা ওয়েবসাইট কানেক্টেড করা আছে, এখানে আরেকটা ওয়েবসাইট কানেক্টেড করা আছে। আচ্ছা, এখন দুইটা ওয়েবসাইটের সাথে আপনার মেইন ওয়েবসাইটটা কানেক্টেড করা আছে এবং এরা আপনার ওয়েবসাইট থেকে দুই জায়গায় ব্যাকলিংক দেওয়া হয়েছে। একে একটা ব্যাকলিংক দেওয়া হয়েছে এবং একে একটা ব্যাকলিংক দেওয়া হয়েছে। আচ্ছা, দুইটা ওয়েবসাইটে আপনি ব্যাকলিংক দিয়েছেন। ব্যাকলিংক দেওয়ার সময় আপনি গুগলকে বল দিয়েছেন যে এটার নাম হচ্ছিল, আপনি এখানে লিখে দিয়েছিলেন যেটা ডু ফলো, অর্থাৎ একে তুমি চাইলে ফলো করতে পারো। কে ফলো করবে? ফলোটা করবে হচ্ছে হলো গুগল স্পাইডার। আর এটাকে বলে দিয়েছেন নো ফলো, এটাকে বলেছেন ডু ফলো, এটাকে বলেছেন নো ফলো। তা গুগল স্পাইডার যখন স্ক্রলিং করবে তখন সে কি করবে, মেইনলি এই যে সেগমেন্টটা আছে
এটাকে স্ক্রলিং করবে। আর এটা যেটা আছে সেটাতে চাইলেও সে স্ক্রলিং করতেও পারে, নাও করতে পারে, এটাতে কোনো বাধ্যতামূলক নাই। বাট এটাতে যেটা আপনি ডু ফলো খুলে দিচ্ছেন সেটাতে সে অবশ্যই ফলো করবে, করে এই ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাবে। তো আপনার ওয়েবসাইটে ডু ফলো লিঙ্কও যেরকম থাকতে হবে, নো ফলো লিঙ্কও থাকতে হবে, এটা একটা বিষয়। এখন আপনি চাচ্ছেন না যে আপনার ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে আপনার গুগল স্পাইডারটা যাক, গিয়ে ওটা ইন্ডেক্স করুক। এই জন্য আপনি সব জায়গায় নো ফলো রেখে দিচ্ছেন, যে আমার ডু ফলো রাখতেছে না, আমি যতগুলো ব্যাকলিঙ্ক দেবো সবগুলো নো ফলো ব্যাকলিঙ্ক। তো এরকম যদি কাজ করেন সেক্ষেত্রে গুগল বলতেছে এটাকে গুগল খারাপ চোখে থাকে। সে বলতেছে যে সব ধরনের লিঙ্কই থাকবে, এবং এই লিঙ্কগুলোকে আমরা কি বলতে পারি, ডাইভার্সিটি, অর্থাৎ ভিন্ন ভিন্ন ধরনের লিঙ্কগুলা। তো ডাইভার্সিটি মেনটেন করতে হবে, অর্থাৎ ভিন্নতা মেনটেন করতে হবে। একটা ওয়েবসাইটের ভিতর ডু ফলো যেরকম থাকবে, নো ফলো সেরকম থাকবে। ওকে। ইন্টারনাল লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট, অর্থাৎ নিজেদের ভিতর লিঙ্কের ভিতর লিঙ্ক করা এবং অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে এই জিনিসটা লিঙ্ক করার কথাটা বলা হয়েছে। হোম পেজ অথরিটি। আচ্ছা, হোম পেজ অথরিটির কথাটা যদি আমরা বলি তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যে হোম পেজ অথরিটিটা হলো আপনার ওয়েবসাইটকে, আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের হোম পেজ থেকে সে অথরাইজেশন পায়, অর্থাৎ হোম পেজ থেকে যদি সে একটা ব্যাকলিঙ্ক পায়, সেটাকে আমরা বলতে পারি হোম পেজ অথরিটি। আচ্ছা, কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা পেজ আপনি ডিলিট করে ফেললেন, ডিলিট করার পর সে পেজটা ওই অবস্থায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু গুগল ওটা যে অলরেডি ইন্ডেক্সিং করে ফেলে, সেই ক্ষেত্রে গুগল এটাকে আপনার ওয়েবসাইটকে খারাপ চোখে দেখবে, অর্থাৎ সে পেজ ডিলিট করাকে পছন্দ করে না। তো তখন আপনার একটা কাজ করতে হয়, তখন আপনাকে নতুন করে একটা বাইপাস করতে হয়। এই বাইপাস সিস্টেমের নাম হলো রিডাইরেকশন। তো রিডাইরেকশন করার সময় আপনাকে একটা কোড ইউজ করতে হয় যেটার নাম হলো 301। তো যেটা 301, এই রিডাইরেকশনটা যদি খুব বেশি হয়ে যায়, সেটা এক্সেসিভ হয়ে গেলে গুগল এটাকে খারাপ চোখে দেখে। ওকে। লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউশন। আচ্ছা, অনেক সময় দেখেন যে অনেক লিঙ্কের উপর ক্লিক করলেই একটা লেখা আসে, এখানে আসতেছে না, কিন্তু অনেক ওয়েবসাইটে দেখবেন যেখানে লেখা আসে, যখন আমি আসলে কোন লিঙ্কের উপর ক্লিক করলে আমাকে কোন ওয়েবসাইটে নিয়ে যাবে বা সেখানে নিয়ে যাবে, যে পেজে নিয়ে যাবে তার টাইটেলটা কি হবে, এটাকে বলা হয় লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউশন। তো যারা এই জিনিসটা মেনটেন করে গুগল তাদেরকে ভালো চোখে দেখে। এর পরবর্তী যে সেগমেন্টটা হলো সেটা হলো কান্ট্রি টিএলডি অফ রেফারিং ডোমেন। আচ্ছা আচ্ছা, ডট বিডি বা এই টাইপের যে ওয়েবসাইটের যে গুলো আছে সেগুলো থেকে যদি আপনার রেফারেন্স আসে, সেটাকে একটু ভালো চোখে দেখা হয়। লিঙ্ক লোকেশন ইন কন্টেন্ট। লিঙ্ক লোকেশন ইন কন্টেন্ট, এটা মেইনলি কি বোঝা যাচ্ছে আমরা একটু দেখে আসি। আপনার লিঙ্কটা আপনার ওয়েবসাইটে কোথায়, আপনি কিভাবে লিঙ্ক করছেন, এই বিষয়টা এখানে বোঝাইছে যে লিঙ্ক লোকেশন ইন কন্টেন্ট। অর্থাৎ আপনার লিঙ্কের যে লোকেশনটা সেটা কন্টেন্টে কোথায় আছে, প্রথমে আছে না শেষে আছে, এরকম কিছু বিষয় এখানে বোঝানো হয়েছে সম্ভবত। অ্যান্ড সর্বশেষ যেটা সেটা হচ্ছে পেজে সেই জায়গাটা কোথায়, আর ইউএক্স সিগন্যাল ফ্রম দ্য আদার কিওয়ার্ড পেজ র্যাঙ্কস ফর। এই বিষয়টা আমি বুঝতে পারতেছি না, এটা নিয়ে আমি পরে এক ক্লাসে ডিসকাস করবো নি। তো পরবর্তী যে 100টা ফ্যাক্টর থাকবে, অর্থাৎ বাদ বাকি যে এসইও এর 100টা ফ্যাক্টর থাকবে, এর ভিতরে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলবো, সবগুলো নিয়ে কথা বলার প্রয়োজন পড়বে না হয়তো। বাট এই যে 100টা ফ্যাক্টর, এটা নিয়ে আমাদের ডিসকাশন প্রায় শেষ। অর্থাৎ প্রথম যে 100টা ফ্যাক্টর এটা অবশ্যই আমাদের জন্য জরুরি, এটা নিয়ে আমরা ডিসকাস করেছি, এবং পরবর্তী 100 ফ্যাক্টর নিয়ে হয়তো বা আমরা অতটা সময় দিব না, বা যেগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে সেগুলোতে আমরা সময় দিব। এই